আজকের গল্প আবার ফেরা। জীবনটা বড়ই অদ্ভুত রোমাঞ্চকর বিষয়ে ভরা। ভালোবাসার মানুষকে জীবনে পাওয়া যে কোনো মানুষের জীবনে এক অপার অনাবিল আনন্দ এনে দেয়। তেমনভাবে হঠাৎ কোনো ভালোবাসার মানুষের প্রস্থান ঠিক ততটাই দুঃখের ও বেদনার। কিন্তু তবু কিছু কিছু মানুষ আছেন যারা বুক ভরা অপথ্য স্নেহ দিয়ে সেই আহত আঘাতে জর্জরিত বিধ্বস্ত মনকে এই কঠিন পৃথিবীর বাস্তবতা থেকে রক্ষা করে সতেজ এবং সবুজ রাখার প্রয়াস করে। আজকের দিনটিও আর 5টা সাধারণ দিনের মতোই, তবুও সোমলতার কাছে আজকের দিনটি একটা উল্লেখযোগ্য দিন। এই যে আমার মহারানী, তাড়াতাড়ি ওঠো, ইতিমধ্যে 5টা বেজে গেছে। তোর না 7:30 ট্রেন? উফ মণি, উঠছি তো, আর 10টা মিনিট একটু বিছানার সাথে কাটাতে দাও না প্লিজ। 10 মিনিট কেন, পুরোটা জীবনই কাটিয়ে দাও। যখন ইচ্ছে ওঠো, আমি চললুম তোমার টিফিন বানাতে। টিফিন বানিয়ে ব্যাগে দিয়ে দেব, দেরি হলে আমাকে যেন না বলো আবার। চলো বাবা, আমি একদম রেডি, বের হয়ে যাই তাড়াতাড়ি। মণি, অনেক মিস করব তোমায়। আমি জানি না কিভাবে তোমাকে ছাড়া পুরোটা ম্যানেজ করব, কিন্তু কি আর করব বলো, যেতে তো হবেই। পাগলিটা আমার, সব হয়ে যাবে, না হলে আমি তো আছি। সাবধানে থাকিস মা। ভারাক্রান্ত মুখে বেরিয়ে যায় সোমলতা আর সুজন দাস এবং তার স্ত্রী ভারতী। সোমলতা যাচ্ছে শিলিগুড়ি থেকে কলকাতায়। সেখানে সে চাকরির প্রস্তুতি নেবে। নিজের স্বপ্নের ঘুড়ির লাটাইটাকে একটু শক্ত করে ধরবে। যদিও এখানে থেকেই সেই প্রস্তুতি করা যেত, কিন্তু এখানে তার কিছুতেই মন টিকছে না। আসলে অতীতের কিছু স্মৃতি তাকে বারংবার পিছনে টানছে। তাই সে সিদ্ধান্ত নিয়েছে এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাবে, যদি স্বস্তি মেলে। কলকাতায় পৌঁছানোর পর সোমলতা তার নিজের স্বপ্ন সার্থক করার জন্য ব্যস্ত। সারাদিন তার অক্লান্ত পরিশ্রম করে কেটে যায়। তার ভবিষ্যৎ জীবনের স্বপ্নে তাকে নিজের পায়ে দাঁড়িয়ে স্বাধীনভাবে সম্মানের সাথে জীবনটা কাটাতে হবে। পূজা, তাড়াতাড়ি পা চালা, ক্লাস মনে হয় শুরু হয়ে গেল। আরে দাঁড়া, একটু দেরিতে গেলেও কিছু হবে না। ইস, তোকে নিয়ে না আর পারি না। এত ধীরে হাঁটিস কেন রে তুই? এই দাঁড়া দাঁড়া, বাবা ফোন করছে। হ্যাঁ বাবা বলো। কি করছিস রে মা? এই তো বাবা, কিছু না, ক্লাসে যাচ্ছি। কেন বাবা, তোমার গলাটা এমন লাগছে কেন? কিছু কি হয়েছে তোমার? শরীর ঠিক আছে তো? হ্যাঁ রে মা, আমার শরীর ঠিক আছে, কিন্তু তোর মামনির শরীরটা না একদম ভালো নেই। তুমি এখন বলছো আমাকে? বলতে বলতেই সোমলতার চোখ দিয়ে জল বয়ে আসে। বলবেই বা কেন, আমি কি তোমাদের কেউ? এই সব কথার জন্যই তোকে বলতে চাইনি। আমি আজ রাতেই বাড়ি ফিরছি। না না, রাতে আসার দরকার নেই, তুই আসলে বরং কাল সকালে আয়। না, একদম কথা বাড়াবে না, আমি আজ যাব মানে আজ যাবই। এরপর সোমলতা রাত 8টায় ট্রেনে চেপে বসে। সে ভেবেছিল ট্রেন বুঝি অনেক ভিড় হবে, কিন্তু ট্রেন প্রায় ফাঁকা। যাক, ভালোই হলো। অপরিচিতদের সাথে কথা না বলে তাদের এড়িয়ে যেতে সোমলতার বেশ সুবিধাই হবে বইকি। সোমলতা তার ব্যাগ থেকে হু উইল ক্যারি হোয়েন ইউ ডাই বইটা বের করে চোখ বোলাচ্ছে। তার মনে হলো কেউ যেন তার ঠিক সামনের সিটে এসে বসলো। তার হাতে একটি গিটারও রয়েছে। সোমলতা যখন মুখ তুলে ছেলেটার দিকে তাকালো, সে দেখে ছেলেটা হাঁ করে সোমলতার দিকে তাকিয়ে আছে। হাই, হ্যালো। সোমলতা মনে মনে ভাবে, কে রে বাবা এই মডেল? কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেই চেঁচামেচি শুরু করে দিয়েছে। হাই, আমি রোহিত। কোথায় যাচ্ছ তুমি? ইস, সরি, তুমি বলে ফেললাম। আসলে আপনি কথাটার সাথে আমি তেমনভাবে পরিচিত নই তো, তাই মুখ ফসকে বেরিয়ে গেছে। আরে এ কেমন মেয়ে রে বাবা, কথা বলতে পারো না?
এই যে, হ্যালো ম্যাম, আমি আপনাকেই বলছি, কিছু তো বলুন। আচ্ছা, কিছু না বলেন, অন্তত নামটা তো বলুন। একদমে এত কথার বলার পর কোনো প্রত্যুত্তর না পেয়ে হতাশ হয়ে কিছুক্ষণ চুপ করে রইল। এরপর রোহিত গান শুরু করে দেয়। ইয়ে রাতে ইয়ে মৌসম ইয়ে নদী কা কিনারা। গানটা শুরু করার পর সোমলতা কয়েক মুহূর্ত রোহিতের দিকে তাকিয়ে থাকে। তারপর সোমলতা উঠে চলে যায়। রোহিত আপন মনে, ইস, আচ্ছা পাগল মেয়ে তো। এবার রোহিত উঠে সোমলতার পিছন পিছন গিয়ে ওর পাশে দাঁড়ায়। সোমলতা কেঁদে, সব কিছু ভুলে গিয়েও কেন ভুলতে পারছি না আমি? মনিকে তো কথা দিয়েছিলাম আমি আর কাঁদবো না, কিন্তু আমার চোখে জল চলে আসছে কেন? আমি আমি সব ভুলে যেতে চাই। রোহিত, এক্সকিউজ মি, তোমাকে আঘাত করার কোনো ইচ্ছেই আমার ছিল না, প্লিজ সরি। সোমলতা, আপনাকে গান করতে কে বলেছিল? আমি কি আপনাকে গান গাইতে বলেছি? একজনকে হার্ট করতে খুব খুব ভালো লাগে না আপনাদের? এই গানটাই বা কেন? তুমি জানো আমি এই 3টে বছর কোনো গান শুনিনি। আমি যে শুধু তোমার গলাতেই গান শুনতে চাই দেবু। রোহিত, দেবু? এবার সোমলতা যেন চেতনা ফিরে আসে। সে বুঝতে পারে সে আবার তার আগের দুশ্চিন্তায় ফিরে যাচ্ছিল। বুঝতেই পারেনি যে ও কখন ওর পুরনো স্মৃতির জগতে নিজেকে হারিয়ে ফেলেছিল। রোহিত, এসো, বসো এখানে, শান্ত হও। এরপর কিছুক্ষণ বসে মন শান্ত করে ঠান্ডা মাথায় সোমলতা তার বাবাকে ফোন করে, জানায় যে সে ট্রেনে আছে। রোহিত, খিচুড়ি খাবে? খিচুড়ি? সোমলতা, না ধন্যবাদ। রোহিত, না খেলে মিস করবে কিন্তু বলে দিলুম। আমার মায়ের হাতের বানানো খিচুড়ি যে খেয়েছে সেই খিচুড়ির দিওয়ানা হয়ে গেছে। এই বলে রোহিত খিচুড়ির টিফিন সোমলতার সামনে রাখে। সেখান থেকে কিছুটা নিয়ে সোমলতা বলে, অনেক সুন্দর। দেখতে দেখতেই কয়েক সেকেন্ডেই সোমলতা পুরো টিফিন শেষ করে দেয়। রোহিত, আমি কি খাবো এবার? সোমলতা, ইস, সরি, আসলে খিদের জ্বালায় কখন যে পুরোটা শেষ করে দিয়েছি বুঝতেই পারিনি, সরি। রোহিত, ঠিক আছে, কোনো ব্যাপার না। এই প্রথমবারের জন্য ট্রেনে কারোর সাথে এমন বিহেভ করলাম। রোহিত, বললাম তো কোনো ব্যাপার না। আচ্ছা এবার বলো তো কোথায় নামবে তুমি? সোমলতা, এনজিপিতে। রোহিত, ও, আমিও তো সেখানেই নামবো। সেখানে নামার পর ফুলবাড়িতে মামা বাড়িতে যাব। সোমলতা, ও আচ্ছা। এই বলে আবার বইটা খুলতে যায়। রোহিত, আচ্ছা ডেপো মেয়ে তো, সামনে একজন এত সুন্দর ছেলে বসে আছে আর বই খুলে বই পড়ছো? সোমলতা, এই যে খিচুড়ি খেয়েছি ভেবে আমাকে লাইন মারার চেষ্টা করবে না। রোহিত, হ্যাঁ। আচ্ছা তুমি কোথায় যাচ্ছ? সোমলতা, আমার বাড়ি। রোহিত এক দৃষ্টিতে সোমলতার দিকে তাকিয়েই থাকে। মাথায় চলতে থাকে নানান প্রশ্ন। এত সুন্দর মুখ, স্নিগ্ধতায় ভরা, নিষ্পাপ কথাবার্তা, কিন্তু দেবুকে? এই দেবুকে জিজ্ঞেস করতে গিয়েও থমকে দাঁড়ায়। রোহিত, বাইরে দেখো, আকাশে তারাগুলো কেমন ফুলের মতন মনে হচ্ছে না? চাঁদটাও অনেকটা বড় হয়ে গেছে, মনে হচ্ছে আজ পূর্ণিমা। সোমলতা বাইরের আকাশ, তারা, চাঁদ দেখতে দেখতে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে। নিজের অজ্ঞাতেই হঠাৎ সোমলতা রোহিতের হাতে হাত রেখে বলে, জানো তো, আমার মনে আমি এক নিদারুণ যন্ত্রণা সব সময়ের জন্য বয়ে নিয়ে বেড়াই। আমি চাই আমার কথা কেউ শুনুক, যদি একটু শান্তি পাই। আজ মনে হচ্ছে তোমাকে সব কিছু খুলে বলি, যদিও তুমি অচেনা, কিন্তু মন চাইছে তোমাকে সব কিছু জানিয়ে দিয়ে হালকা হয়ে যেতে। রোহিত সোমলতার মুখের দিকে তাকিয়ে দেখে, দুই চোখ দিয়ে জল উপচে পড়ছে। রোহিত, অবশ্যই শুনবো যদি তুমি শোনাও। সোমলতা শুরু করে তার আত্মকথা। তখন আমি কলেজে প্রথম বর্ষে পড়তাম।
হঠাৎ করেই আমাদের ইংরেজি শিক্ষক বদলি হলেন। তার জায়গায় এলেন একজন অন্য শিক্ষক। তার নাম দেবেন্দ্র দাস। তাকে সবাই সব মেয়ের ক্রাশ নামেই চিনত, কারণ স্যার দেখতে নাকি অনেক ভালো, যদিও আমার সেরকম কিছু মনে হয়নি। একদিন বাড়ি ফিরে দেখি তার মা আমার জন্য সম্বন্ধ নিয়ে হাজির। আমাদের বাড়ির সবাই রাজি। আমার মাথায় কিছুই ঢুকছিল না যে কি হচ্ছে এটা। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। যেটা কখনো ভাবতে পারিনি তাই হয়ে গেল। আমার বিয়ে হয়ে যায়, ভালো সম্বন্ধ, তাই বাড়ি থেকেও আমার কথা কেউ শোনেনি। আমার চাওয়া বাবা সব কিছুই পূর্ণ করে দেব। নিজেকে যেন ধীরে ধীরে চিনতে শিখে গেলাম। ইচ্ছে ছিল নাচ শেখার, সেটাও পূর্ণ হয়ে গেল। কিছুক্ষণের জন্য হলেও ভেবেছিলাম ভগবান যা করেন মঙ্গলই করেন, কিন্তু আমার কপালে যে অন্য কিছু লেখা ছিল। একদিন নাচের ক্লাস থেকে বাড়ি ফিরতেই দেখি রাস্তা জুড়ে গাড়ির পর গাড়ি, চারিদিকে রজনীগন্ধার সুবাস। কিছুতেই মাথায় ঢুকছিল না আসলে ব্যাপারটা কী। কলেজে যাওয়ার পথে দেবুর অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ও আর নেই। আমি বাইরে ছিলাম বলে আমাকে কেউ জানায়নি, অপেক্ষা করেছিল আমার বাড়ি ফেরার। সব শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারপর আর কিছুই মনে নেই, শুধু এইটুকু মনে আছে যে আমার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। এরপর যখন জ্ঞান ফিরে পাই তখন দেখি আমাকে সবাই ঘিরে রেখেছে আর জল নিয়ে আমার মাথায় ঢালছে। এরপর কেটে যায় একটা বছর, কিন্তু নিজেকে কিছুতেই মানিয়ে নিতে পারছিলাম না। নিজের স্বাভাবিক জীবনের ছন্দে ফিরে আসতে চেষ্টা করি, কিন্তু মন থেকে তাকে কখনোই ভুলতে পারি না। আর যে গানটা তুমি করলে সেটি ছিল তার প্রিয় গান। আমরা প্রতিদিন রাতে খোলা আকাশের ছাদে যেতাম, ও গান করত আর আমি চুপটি করে তার গান শুনতাম। রোহিত, জানি না আমি যেটা বলতে চাইছি সেটা কতটা প্রাসঙ্গিক, তবুও বলছি। আমি কি তোমার মন ভালো করার চেষ্টা করতে পারি? সোমলতা, না, কখনোই না। আমি নিশ্চয়ই পাপী, আমি সবার মাথার বোঝা, কেউই আমার সঙ্গে সুখে থাকতে পারে না। রোহিত বলে, বিশ্বাস করো, এই কয়েক ঘন্টায় আমি অনেকটা কাছে চলে এসেছি। আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দিতে চাই। সোমলতা চুপচাপ থাকে। কিছুক্ষণ পর ট্রেন এনজিপি স্টেশনে এসে থেমে যায়। সোমলতা চোখের জল মুছে নেমে পড়ে, বাড়ির দিকে পা বাড়ায়। বাড়ি ফিরে দেখে মণি বাড়ির দরজায় বরণ ডালা নিয়ে সোমলতার জন্য অপেক্ষা করছে। মণি, মণি, কোথায় তুমি? বরণের থালা নিয়ে এসেছিস মা? সোমলতা, বাবা, তুমি ইচ্ছে করে এইসব করেছো? বাবা হাসতে থাকে, উফ, তোমরাও না, সত্যি কেন করো বলো তো তোমরা এমন? ভারতী, শুভ জন্মদিন মা, তুই ছাড়া আর কে আছে মা আমাদের? আচ্ছা শোনো, কাল বিকেলে না তৈরি থেকো, তোমাকে এক জায়গায় নিয়ে যাব। পরের দিন বিকেলে তারা এক বাড়িতে যায়। সেখানে পরিচয় পর্ব চলতে থাকে। ও হলো আমার বন্ধু সুজন দাস, আর ও হলো সোমলতা। আর আমাদের পরিচয়টাও দিয়ে দিই, আমি সৃজিত চৌধুরী, আর আমার স্ত্রী রমলা, আমার দুই পরম আদুরে মেয়ে রাই আর সই। রমলা, বাহ, কি মিষ্টি মেয়ে গো তুমি। সোমলতা, প্রণাম। সই, আর একজনের সাথে কিন্তু পরিচয়টা হলো না, সে তো উড়ে বেড়াচ্ছে। রমলার তাড়া খেয়ে সই চুপ করে যায়। সবাই কথা বললেও সোমলতা কিছু না বলেই মাথা নিচু করে চুপচাপ বসে আছে। তার মনে হলো কেউ একজন ঘরে ঢুকলো। আয়, ভেতরে আয়, এই যে হলো আমার ভাগ্নে। ভারতী, বসো বাবা। তা তুমি কি করো জানো? রোহিত, এই তো একটা ব্যাংকে আছি, তার সাথে গান বাজনা, এই নিয়েই চলে আমার জীবন।
রোহিতের কথা শুনে সুজন দাস এবং ভারতীর মুখে মলিনতা নেমে আসলো। সোমলতা মনে মনে ভাবল, গলাটা অনেকটা পরিচিত মনে হচ্ছে না? সুজন: অনেক তো কথা হলো, কিন্তু বাবা তোমার নামটা তো জানা হলো না। রোহিত গলা ঝেড়ে: আগে রোহিত। সোমলতা চমকে ওঠে: রোহিত? তার সাথে তো ট্রেনে দেখা হয়েছিল। বাহ, বেশ বেশ, তাহলে আজ আসি, পরে কথা হবে। এরপর সোমলতা বাড়ি ফিরে আসে। ভারতী: হ্যাঁ রে মা, কেমন লাগলো রে রোহিতকে? সোমলতা: কেন, ভালোই, কিন্তু আমাকে এইসব জিজ্ঞাসা করছো কেন? ভারতী: তোর জন্যই তো দেখতে গিয়েছিলাম। সোমলতা: তোমার মাথা ঠিক আছে তো? না না না, আমি কিছুতেই শুনবো না। ভারতী: আর কতদিন এভাবে একা থাকবি বল মা? এই বুড়িটাকেও একটু শান্তি দে, তোর চিন্তায় আমি যে মরেও শান্তি পাবো না। সোমলতা: তুমি আবার শুরু করলে? সুজন: না বলিস না রে মা, প্লিজ। এরপর সবাই সোমলতাকে রুমে রেখে চলে যায়। কিছুক্ষণ পরেই সোমলতার ফোনটা বেজে ওঠে। হাই, চিনতে পারলে? হ্যাঁ। দেখেছো, ভগবানও চায় আমাদের মধ্যে সম্পর্ক হোক, কিন্তু আমি চাই না আর কাউকে জড়াতে। তা কি করে হয় ম্যাম? আমি তো জড়িয়েই গেছি। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। আর কোনো কথা হবে না, আমি বাড়িতে বলে ফেলেছি মেয়ে আমার খুবই পছন্দ। এরপর রোহিত ফোনটা কেটে দেয়। এবার সোমলতার মনে হলো সে যেন না চাইতেও রোহিতের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। অবশেষে নানান জোয়ার ভাটার মধ্য দিয়ে তাদের বিয়ের দিন ঠিক হয়ে যায়। এরপর বিয়ের বাজারও শুরু হয়ে যায়। সোমলতা নিজেই বেনারসি পছন্দ করে, তবে বেনারসির রঙটা কালো। এতে অবশ্য রমলা দেবীর ঘোর আপত্তি ছিল, কিন্তু ভারতী দেবী বলেন, অত শত নিয়ম করে কি হবে? আগেরবার মেয়েকে লাল বেনারসিতে সাজিয়েছিলাম, কিন্তু 5 মাসেই সে তার ভালোবাসাকে হারালো। এবার বিয়েটা না হয় একটু অনিয়ম করেই হোক। এরপর আর কেউ কোনো আপত্তি জানায়নি। এরপর সেজে ওঠে দাসবাড়ি নতুন এক আনন্দে। চারিদিকে ফুলের গন্ধে ভেসে যেতে থাকে বাতাস। খুব ধুমধাম করে বিয়ে হয় সোমলতা আর রোহিতের। ভারতী দেবী তার ছেলের ফটোর সামনে বসে কাঁদতে থাকে। দেখ বাবা, তোর সোমলতার মুখে আবার হাসি ফোটাতে পেরেছি। তুই চলে যাবার পর থেকে মেয়েটা একদম ভেঙে পড়েছিল। তুই ওকে আশীর্বাদ কর বাবা। সোমলতা: মণি, আমি জানি তুমি এখন মন খারাপ করছো। এই বাড়িতে আসার পর থেকে তুমি আমার মায়ের ভালোবাসা পূর্ণ করেছো। তোমার ছেলে আমাকে একা করে দিলেও তুমি আর বাবা সব সময় আমার পাশে থেকেছো। এই বলে সোমলতা ভারতীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ভারতী: আরে পাগলি, কাঁদে নাকি? তুই আমাদের মেয়েই তো। হঠাৎ রোহিত সেখানে চলে আসে। রোহিত: আর আমি? তুমিও তো আমাদের ছেলেই বাবা। আজ সোমলতা ও রোহিতের বিয়ের 5টা বছর কেটে গেছে। ওদের সুন্দর ফুটফুটে একটা মেয়ে আছে। নাম রেখেছে দেবচন্দ্রিমা। হয়তো দেবুর স্মৃতিকে মনে করেই এমন নামকরণ। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।